নিশাত, নিশাত, নিশি কাঁদে না, কিন্তু না। বড় ভাই, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। আকাশে মেঘ করেছে, জানলাগুলি বন্ধ করে দিও। ঘুম আসে না বড় ভাই। বুঝি, কিন্তু বাঁচতে তো হবে। না খেলে না ঘুমলে শরীরটা টিকবে কি করে? আর শরীর, আমার তো সবকিছুই শেষ হয়ে গেছে। তবু বাঁচতে হবে। আমাদের সংসারের উপর দিয়ে হঠাৎ এমন একটা ঝড় বয়ে গেল, সবকিছু একেবারে ভেঙে চুরমার। অনেক দুঃখ কষ্টের পর কেবল একটু সাচ্ছলের মুখ দেখেছিলাম, আর অমনি তৌহিদ আমাদের ফাঁকি দিয়ে। আমি তো জীবনে কখনো কোনো অন্যায় করিনি নিশি, কোনো পাপ করিনি, তবে কেন এমন হলো? আমার শুধু দুঃখ, মরবার সময় আমি তার পাশে থাকতে পারলাম না। নার্সিং হোম থেকে যখন ওর লাশ এলো। তোমাকে আগে কিছু জানতে দেওয়া হয়নি, আমি ওদের বারণ করেছিলাম। তাছাড়া তৌহিদকে যখন নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছিল তখন ওর কোনো জ্ঞান ছিল না। অত বড় একটা অ্যাক্সিডেন্ট, তৌহিদের জ্ঞান আর ফেরেনি। আমাকেও কিছু বলে যেতে পারেনি। আমি কি করে জীবন কাটাবো? এত বড় একটা শোক তৌহিদের বড় ভাই হয়ে আমি যখন সামনে নিতে পেরেছি, তখন তোমাকেও শক্ত হতে হবে নিশাত। জীবন মানেই তো সংগ্রাম। তৌহিদ নেই, কিন্তু তুমি তো আছো, এটা কি আমাদের কাছে কম সান্ত্বনা? নিশাত, ও ঘরে তোমার মা এসেছেন। আসুক গে, তুমি বলে দাও ভাবি, আমি দেখা করব না। ছি, এসব কি বলছো? এত বড় একটা দুর্ঘটনা, তোমার মা এসেছেন সান্ত্বনা দিতে। রোজ রোজ এসে আমাকে সান্ত্বনা দেবার কি বা আছে? আমার যা হয়েছে কোনো সান্ত্বনাতেই সে ব্যথার উপশম হবে না। আমার দুর্ভাগ্য আমারই থাক। তবুও মা যখন এসেছেন। কি জন্যে আসে আমি সবই বুঝি। 1.5 বছর আমি এ বাড়িতে এসেছি, কই বিয়ের পর তো ও বাড়ির কেউ একবারও খোঁজ নেয়নি। আমার কপাল পোড়ার পর দরদ একেবারে উতলে পড়েছে। তোমার বিয়ের পর ওরা আসেনি, তারও কারণ আছে। মা বাবার অমতে তুমি তৌহিদকে বিয়ে করেছিলে। ওরা তো তোমার বিয়ে প্রায় একবারে ঠিকই করে ফেলেছিল। তুমিই তো পালিয়ে এসে মনে মনে একজনকে ভালোবাসবো আর ঘর করব অন্যজনের। এ যন্ত্রণার শিকার হতে কোনো মেয়ে স্বেচ্ছায় চায় না ভাবি। তোমার বাবা কত বড় লোক, গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন ঘরের মেয়ে তুমি। তোমার তুলনায় আমাদের তৌহিদ না। তৌহিদের মধ্যে আমি একজন সত্যিকার মানুষ খুঁজে পেয়েছিলাম, যে মানুষ সাধারণ মানুষের জন্য কাঁদত, যে মানুষ দুঃখী মানুষকে ভালোবাসত। গাড়ি বাড়ির জৌলুসে মানুষ খুঁজে পাওয়া মুশকিল ভাবি, তাই তো ওকে আমি কথা দিয়েছিলাম। তোমার কতই বা বয়স? এই বয়সে আজকাল অনেক মেয়ের বিয়েই হয় না। এত অল্প বয়সে এত রূপ নিয়ে তুমি বিধবা সেজে চোখের উপর দিয়ে ঘুরে বেড়াবে, এটা কি সহ্য করা যায়? ভালোবাসা শুধু উচ্ছলতাই শেখায় না ভাবি, সংযমও শেখায়। তবুও তো তোমার ভবিষ্যৎ আছে নিশাত। আমার আর আলাদা কি ভবিষ্যৎ? বাড়ির ছোট বউ আমি। এ বাড়ির ভবিষ্যতের সাথে আমার ভবিষ্যৎ জড়িত। আমার স্বামীর এই ভিটে বাড়ি আমার বেহেশত বলেই জানব। তবু কি সারা জীবন এভাবে চলবে নিশি? জীবনে স্বাদ আহ্লাদ বলে তো একটা কথা আছে। না, আমার জীবনের সেসব শেষ হয়ে গেছে ভাবি, শেষ হয়ে গেছে। তুমি যে কি বড় ভাবি, ওর চোখের পাতা থেকে এখনো পানি শুকলো না, আর কি সব আজে বাজে বকছো। যাও তো, যাও। মেজো ভাবি, কেউ আমার মনটাকে বুঝতে চেষ্টা করছে না। আমার ভালোবাসার সাথে আমি কোনো দিন প্রতারণা করতে পারবো না, কোনো দিনও না, কোনো দিনও না। বড় ভাই, এই কয়েকদিন ধরে তোমার সাথে একটা জরুরি আলাপ করব ভাবছি। তা তুমি অফিস থেকে টায়ার্ড হয়ে ফেরো, আমিও ব্যবসার কাজে রাত করে ফিরি, সময় করতে পারি না। তো বেশ, তো এখন বল।
না, মানে বলছিলাম কি, আমাদের সম্পত্তি ভাগাভাগির ব্যাপারটা আম্মা একবার একথা তুলেছিলেন, তুমি আপত্তি করেছিলে। তারপর আম্মা তো মারা গেলেন, এদিকে তৌহিদকেও আমরা হারালাম। আমার মনে হয় এখন আমাদের একটা মানে কেন, সম্পত্তি ভাগ বাটোয়ারার কি খুবই দরকার হয়ে পড়েছে? আব্বা তো এখানে বেঁচে আছেন, আর সম্পত্তি সবই তো আব্বার নামে। তোমার ছেলেমেয়েরা বড় হচ্ছে, এদিকে আল্লাহ আমাকেও দুটো বাচ্চা দিয়েছেন। এখন কথা হলো কি, বুঝতে পেরেছি, এক সংসারে তুই আর থাকতে চাইছিস না। তো বেশ, তো তোদের যাতে সুবিধা হয় তাই কর। আমি কম মাইনের চাকরি করি, আর তুই ব্যবসা করে বেশ ভালো পয়সা করেছিস। পার্থক্য তো কিছুটা আসবেই। না, আমি ওসব কথা ভেবে বলিনি বড় ভাই। বুঝি বুঝি, সবই বুঝি। নিজের পায়ে কে না দাঁড়াতে চায়, অথচ সামান্য বেতনে চাকরি করে আমি তোদের লেখাপড়া শিখিয়েছি, মানুষ করেছি। তা বেশ, তো আব্বাকে বলে ভাগাভাগি করে নে, আমাকে যে ভাগ ইচ্ছে দিস, আপত্তি করব না। তাহলে একদিন দিন ঠিক করে গ্রামের বাড়িতে আব্বার কাছে গিয়ে। ঠিক আছে, তোর ইচ্ছে মতো ভাগাভাগি করে নে। তাই কি হয়? তুমি হলে বড় ভাই। আমি তোমাকে বলেছি না ঝর্ণা, আমাদের ভাইয়ে ভাইয়ে কথা বলার সময় তুমি মাথা গলাবে না। আর ভাগাভাগির আর এমন কি বা, তৌহিদ তো নেই, তুমি আর আমি দুভাগ করে। কেন, নিশিত রয়েছে। নিশাত? হ্যাঁ। আব্বা না দিলে ও তো এবারে কোনো কিছুই পায় না। তৌহিদের একটা সন্তান থাকলো না হয় কথা ছিল, আব্বা তো তৌহিদের বউকে স্বীকারই করে নেননি। তৌহিদ ওইভাবে বিয়ে করেছে বলে সের আগে আব্বা এ বাড়িতে আসেন না। এখন বরং আমরা ওকে ওর বাবা মার কাছেই। না, তা হয় না। নিষেধকে আমি বলতে পারি না যে তুমি এখন এই বাড়ি ছেড়ে তোমার বাবা মার কাছে চলে যাও। ওর সাথে আমাদের ছোট ভাইয়ের স্মৃতি জড়িত। তা কেমন করে হয় বড় ভাই? তা না হলে নিশিকে অন্য কোথাও বিয়ে দিয়ে। না, আর সে কথা আমি ওকে কি করে বলি? মেজ ভাই তো ঠিক কথাই বলেছে। তাছাড়া নিশাতের মা তো নিশাতকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, নিয়ে গিয়ে ওকে আবার বিয়ে দেবে। ছেলেও প্রায় ঠিক, এখন নিশি রাজি হলেই। বয়স তো মেয়ে, বিশ্বাস কি, একটা কেলেঙ্কারি করতে কতক্ষণ, শেষে দোষটা হবে আমাদের। বড় ভাই, আমার মনে হয় নিশির মার কাছে নিশিকে ফিরিয়ে দেয়া। আহা, কি আবদার, বায়না ধরেছে এ বাড়ি থেকে কোথাও যাবে না, আদিক্ষেতা। আমার ভাইটা মাঝে মাঝে এ বাড়িতে আসে, বুঝতে পেরেছি নিশি তার মাথাটা না খেয়ে ছাড়বে না। মাসুদ, তোর কথা শেষ হয়েছে? তাহলে এখন যা, আমার শরীরটা আজ ভালো নেই, আর রাতও অনেক হয়েছে, ঘুম পাচ্ছে। কি কথা বলবে না? রাগ করেছ? তুমি কি কেবলই ছবি? কতদিন তুমি আমার সাথে কথা বলো না। সেই যে সভা করতে চলে গেলে, আমাকে বলে গেলে রাতেই ফিরে আসবে, সেই রাত কি আজও তোমার শেষ হলো না? বলো তো, বলো তো, আমি একা একা কি নিয়ে থাকি? এ ঘরের সব কিছুতে তোমার স্মৃতি জড়ানো, এর মাঝ দিয়ে তুমি বারবার আমার কাছে ফিরে আসো, অথচ তুমি আমাকে ধরা দাও না। কেন কেন? আমি কি নিয়ে জীবন কাটাবো বলো? একটু ঘুমোতে পারি না, ঘুম আসলেই তুমি এসে আমাকে ডাকো, আদর করতে চাও, ধরতে গেলে অমনি পালিয়ে যাও। আমার আমার কান্না আসে, ঘুম ভেঙে যায়। তুমি নিশি, নিশি, এসো মেজো ভাবি। ঘুমোনি? রাত তো অনেক হয়েছে। ঘুম আসে না ভাবি। ও ঘরে বড় ভাবি আর তোমার মেজে ভাই পরামর্শ করছে, ভালো লাগলো না, চলে এলাম। ও পরামর্শ তো রোজই হয়। বড় ভাবি তোমার মেজো ভাইয়ের মাথাটা খারাপ করে দিচ্ছে। তা দিক, তুমি তো আমার জন্য রয়েছে মেজে ভাবি,
তাছাড়া বড় ভাইয়ের মতো মানুষ হয় না। আমাকে আপন বোনের চেয়েও বেশি ভালোবাসেন। তৌহিদের ব্যাংকে জমানো টাকা, ডিপিএস, লাইফ ইন্স্যুরেন্স এসব নিয়ে বড় ভাবি জট পাকাচ্ছে। তারপর অফিসেও তৌহিদের কিছু টাকা পাওনা রয়েছে। অফিস, ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স সব টাকার নমিনি তো তুমি, নিশাত। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বড় ভাইজান যা বলবেন সেভাবেই সবকিছু হবে। চৌধুরী চাচা, এসো নিশাত, বসো। কেমন আছো? আর আমার থাকা। কেন, ওরা আবার কোনো উৎপাত শুরু করেছে নাকি? উৎপাত তো লেগেই আছে, একটার পর একটা। এখন আবার টাকা চাইছে। ওর ব্যাংকে, লাইফ ইন্স্যুরেন্সের, অফিসের পাওনা টাকা। নিশি, তোমার আব্বার সাথে আমার দীর্ঘদিনে বন্ধুত্ব ছিল। বলতে গেলে তোমাদের পরিবারে আমি একান্ত আপনজন ছিলাম। চিরদিনই তোমাদের মঙ্গল কামনা করে এসছি। সবই তো জানি চাচা। আমাদের বিয়ের পর আব্বা তৌহিদের নামে কেস করতে চেয়েছিলেন। আপনি আব্বাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শেষ পর্যন্ত। ওসব কথা তুলে আর কি লাভ নিশি? আমি চেয়েছিলাম তোমরা সুখী হও। এখন তোমাকে বুক বেঁধে দাঁড়াতে হবে মা। ঝড় আসবে, তবু পিছু হটলে তো চলবে না। আমাকে ও বাড়ি থেকে সরিয়ে দেবার জন্য কত চক্রান্ত চলছে। বড় ভাবি আর মেজ ভাই মিলে। তোমার বড় ভাবি মানে বড় যা ঝর্ণা তো? জি। আমার দুঃসম্পর্কে আত্মীয়। আমি তো ওতে চিনি। ছোট ঘরের মেয়ের মন আর কত বড় হবে। আর তোমার মেজ ভাসুর ওই মাসুদ, ওটা কি একটা মানুষ? অবৈধ ব্যবসায় 2-4টে পয়সা করে এখন ধরাকে সরা জ্ঞান করছে। আমি আমার স্বামীর ভিটে বাড়ি থেকে এক পাও নড়ব না। বড় ভাইকে আমি স্পষ্ট বলে দিয়েছি যে। হ্যাঁ, জাহিদুরটা ওই পরিবারের অন্য ধরনের মানুষ। আমার মনে হয় জাহিদুর থাকতে কেউ তোমাকে ও বাড়ি থেকে তাড়াতে পারবে না। জাহিদুরকে আমি না হয় আরেকবার বলে দেব। এদিকে আমার মা আজকাল প্রায়ই দেখা করতে আসছে। আমার ভবিষ্যৎ ভেবে নাকি মার ঘুম হচ্ছে না। মা, আমি তোমাকে কতবার নিষেধ করেছি এসব কথা তুলো না, আমার খারাপ লাগে। আমি তো তোর ভালোর জন্যই বলছি নিশি। জীবনে তুই সুখ পেলি না মা। তোর আব্বার তো কোনো কিছু কম ছিল না, তবু তার অমতে তুই এই বাড়িতে এলি। সেই শোকে তোর আব্বা তোর বিয়ের 6 মাস যেতে না যেতে দুনিয়া ছাড়ল। মা, এসব পুরনো কথা থাক মা। এখানে এদের এই টানাটানির সংসারে তোর খুব কষ্ট হচ্ছে নিশি। যার হাত ধরে তুই এই বাড়িতে এসেছিলি সে তো আর নেই। এবার তুই বাড়ি ফিরে চল মা। বাড়ি? এটাই তো আমার বাড়ি। বাপের বাড়ি কি মেয়েদের নিজের বাড়ি হয় মা? তুই চল মা। তোর নিজের ভাইরা সব বড় বড় ব্যবসায়ী। তোর নামে তারা জমি বাড়ি সব লিখে দেবে, কোনো কষ্ট থাকবে না। এখনো তোর বিয়ের বয়স রয়েছে। এ কষ্ট কে বলে আমি কষ্টে আছি? ইচ্ছে করলে তুই আবার কলেজে পড়াশোনা শুরু করতে পারবি। কতই বা বয়স তোর। চল মা। তোমার মা তো ঠিক কথাই বলেছেন নিশি। মা ভাইয়ের কাছে কত সুখে থাকবে তুমি। বড় ভাবি, তুমি কি ভাবো তা আমি জানি না, তবে আমি একটা কথা সত্য বলে জানি, তা হলো স্বামীর ভিটে বাড়ির চাইতে মেয়েদের সুখের জায়গা আর নেই। ঠিক আছে, তুই আবার না হয় এই বাড়িতে আসিস নিশি। অন্তত দিন কয়েকের জন্য আমাদের এখানে চল মা। বেরিয়ে আসবি, মনটা হালকা হবে। আমার বিয়ের পরে তো আমার সাথে তোমরা সম্পর্ক চুকিয়ে দিয়েছিলে। আজ কেন এ কথা বলছো? আমার স্বামীকে যখন তোমরা কখনো স্বীকার করে নাওনি, তখন আমি কি করে তোমাদের বাড়ি যাই? তা হয় না মা। বড় ভাই, আমি আবার কলেজে ভর্তি হতে চাই। তখন তো ওইসব ঝামেলায় বিয়ে পরীক্ষাটা দেয়া হলো না। এবার যদি। এ তো ভালো কথা ঋষি, তুমি আবার পড়াশোনা শুরু করবে, এতে আমার আপত্তির কি থাকতে পারে? আমি তো এই সংসারের কথা সবই জানি, কি টানাটানিতে চলছে। মেজো ভাই হিসেবের বাইরে একটি পয়সাও দেন না। এর মধ্যে আবার আমার পড়াশোনার সে আমি দেখব। আমি তো এখন বেঁচে আছি নাকি? ভালোই হলো, একটা কিছু নিয়ন্ত্রণ থাকতে পারবে। ক্লাস হয়তো ঠিক মতো করতে পারবো না, তবু চেষ্টা করে তো দেখি।
তা কত টাকা লাগবে? এই কলেজে কি শুনে আসতে হবে? ও, আমি আমি 2-3টে টিউশনি করে আমার পড়ার খরচ ম্যানেজ করে নিতে পারবো। টিউশনি করবে? জি। না না নিশি, আমি বেঁচে থাকতে হবে না। আজকাল তো অনেক মেয়ে টিউশনি করছে। দিন রাত ভাসুর আর ভাই বউতে মিলে কি যে ফুসুর ফুসুর করো, এমন কাণ্ড কোথাও দেখিনি বাবা। এদিকে আমার নিজের ভাই এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসে দাঁড়িয়ে আছে, সেদিকে কারো কোনো খেয়াল নেই। আহা হা, তোমার ভাই তো আর এবারতে নতুন আসছে না, এসেছে ভালো কথা, বুঝতে বলো। আসসালামু আলাইকুম দুলো ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা কি ধরনের, মানে কিরাম আছেন? হোয়াট কন্ডিশন? এই শরীরের কন্ডিশন ভালো তো? ভালো। জি। তো তুমি ভালো আছো তো রিজওয়ান? ভালো কে থাকতে পারি দুলো ভাই, এত বড় বিজনেস তাল সামলাতে কি এই সোজা ব্যাপার? মহাজন, কর্মচারী, গোডাউন, সাংঘাতিক সিরিয়াস ব্যাপার। হোল টাইম ব্যস্ত থাকতে হয়, রেস্ট নেওয়ার সময় পাইনি। আরে তোর দুলাভাই হলো সামান্য বেতনের কর্মচারী, মাস গেলে গোনা পয়সা। ব্যবসার অত টাকা পয়সার ব্যাপার কি বুঝবে রে? তুমি জামা কাপড় ছেড়ে বিশ্রাম নাও, আমার আবার অফিসের সময় হয়ে এলো। অফিস থেকে আসি, তখন কথা হবে, কেমন? জি। জামা কাপড় ছাড় রেজন। নিশি, তোমার ঘরে একটা তৌহিদের লুঙ্গি আছে না, নিয়ে এসো তো। থাক নিশি, আমি তোমার মেজো ভাইয়ের একটা লুঙ্গি এনে দিচ্ছি। তাহলে এই সারা জামা কাপড়গুলো নিয়ে যান মাইজেপা, ঘরে রাখেন গে। কেন? সামনে তো নিশি রয়েছে, ওর কাছেই দে রেজওয়ান। নিশি, রেজওয়ান ও ঘরে পানি চাইছে, দিয়ে এসো তো। উনি তো একটু আগেই পানি খেলেন বড় ভাবি, মেজো ভাবি তো দিয়ে এলো। সব কথায় প্রশ্ন করো না, যা বলছি তাই শোনো, যাও। এই যে পানি। হ্যাঁ, তা চলে যাচ্ছ কেন নিশি? বসো, রেস্ট নাও। আচ্ছা, তোমার তো দিমাগ কিসির? হোয়াই যে বাড়ি আমি আসি আলাপ করতে চাও না? দেখো, মনে খুব হিট লাগে, বুঝছো? মাইন্ডই বড় বেদনা পায়। তা নিশি, রেজওয়ান যখন এত করে বলছে, ওর সাথে বসে বসে না হয় একটু গল্পই করো। আরে রেজওয়ান কত গল্প জানে। ও এক সময় রূপবান দলের দাইমার পাঠ করত, কত জায়গা থেকে ওর বায়না আসতো। টাকাগুলো চাও না বড় ভাবি, তুলে আনলে আমার ব্যবসার কাজে লাগতো, পরে অবশ্য আমি আবার তোমাদের ফিরিয়ে দিতাম। এ কথা আমাকে বলছো কেন মেজো ভাই? তোমার বড় ভাইকেই বলো। না বড় ভাবি, তুমি বলো। আমি একদিন এ কথা তুলেছিলাম, বলল যে তৌহিদের ব্যাংক, বিমার, অফিসের পাওনা টাকায় আমাদের কোনো দাবি থাকতে পারে না, টাকাগুলো নিশির ভবিষ্যতের জন্য থাকবে। কেন? তৌহিদ তো আমাদেরও ভাই, তার পড়াশোনার পেছনে আমিও তো যা কিছু দিয়েছি। তা তো ঠিকই, তা তোমার এই বড় ভাইকে কে বোঝাবে বলো? শেষ পর্যন্ত যা হবে তা আমার বোঝা হয়ে গেছে বড় ভাবি। নিশি ওদিকে আবার কলেজে ভর্তি হয়েছে, মাঝে মাঝে সেজেগুজে বেরোয়, কলেজে যায় না কোথায় যায় কে জানে। কাঁচা বয়সে রং ধরতে কতক্ষণ। কত সতীপনা, স্বামীর ভিটে ছাড়বো না। ওদিকে আবার তলে তলে কোথায় পানি খাচ্ছে কে জানে। মেয়েটার পিছনে তোমরা অমন করে লেগেছো কেন বলো তো বড় ভাবি? থাক, আর আদিক্ষেতা দেখিও না তো মেজে বউ। আদিক্ষেতা? আদিক্ষেতা কিসের? আদিক্ষেতা কি দেখলে? নাজমা, রাখো, আমি কিছুই বুঝি না তাই না? নিশির চোখের পানি এখনো শুকলো না, অথচ ওকে নিয়ে ষড়যন্ত্রের শেষ নেই। নাজমা, বড় ভাবির মুখের ওপর কোনোদিন আর কথা বলবে না বলছে। তুমি আর কি বলবে মেজো ভাই? এতদিন কিছু না বলে বলে বউকে মাথার উপর তুলেছ, এখন বোঝো? তাই তো দেখছি। দেখতে আমারও কিছু বাকি নাই। ফের তোমরা নিশিকে নিয়ে কোনো চক্রান্ত করলে আমি বড় ভাইকে সব বলে দেব। কেমন আছেন নিশাত? আপনি বিদেশ থেকে কবে ফিরলেন আমিন ভাই? তাহলে খোঁজ খবর রাখো দেখছি। পরিচিত লোক যখন রাখতে হয় বই কি। তা কবে দেশে ফিরেছেন? এই তো দিন 15, যে কোর্সটা পড়তে গিয়েছিলাম শেষ করে এলাম। ভালোই তো। এখন এখানে ভালো একটা চাকরি নিয়ে? না,
এখানে পোষাবে না মনে হচ্ছে। আবার বিদেশে চলে যাওয়ার ইচ্ছা আছে। বিদেশের চাকরিতে পয়সা আছে শুনেছি, কুয়েতে অনেক ইঞ্জিনিয়ার নিচ্ছে। দেখুন, যদি তেমন চান্স পেয়ে যান। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে চলো সামনের ওই পার্কে গিয়ে বসি। না আমিন ভাই, কলেজ থেকে ফিরছি, খুব টায়ার্ড, আর আমার জীবনটা এখন অন্যরকম। তোমার সব কথাই শুনেছি নিশা। তোমার জীবনে এমন একটা অ্যাক্সিডেন্ট। জীবন যখন আছে, অ্যাক্সিডেন্ট তো মেনে নিতেই হবে। আমি যাই। তোমার সাথে আমার আরো কিছু কথা আছে নিশা। সেই পুরনো কথার সূত্র ধরে? তোমার তাহলে মনে আছে দেখছি। তা আবার কবে দেখা হচ্ছে? জানি না, এরকম পথে কখনো দেখা হয়েও যেতে পারে। সেটা আমার ভাগ্য, কিংবা আমার দুর্ভাগ্যও হতে পারে। এখনো তুমি তেমনই আছো নিশা। আশ্চর্য, মানুষ কি কখনো বদলায় না? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আমার প্রয়োজনে আমি তোমার সাথে দেখা করব। আমার কলেজে আসাটা অন্তত বন্ধ করবেন না। এই দায়িত্বটা আপনি আমার উপরে ছেড়ে দিন আম্মা। আমি নিশিকে বাড়িতে ফিরিয়ে আনবো। দেখো, যদি পারো বাবা। আমি তো অনেক চেষ্টা করলাম, পারলাম না। নিশি কিছুতেই রাজি হলো না। আমি আরো একটা ফিউচার প্রসপেক্টের কথা ভাবছি। আমিনুল, ইঞ্জিনিয়ার আমিনুল, আমার বন্ধু, বিদেশ থেকে বড় ডিগ্রি নিয়ে এসেছে। আবারও হয়তো বিদেশে চলে যাবে। আমিনকে আমি চিনি, আগে আমাদের বাড়িতে প্রায় আসতো। নিশির উপর আমিনের অনেকদিন থেকেই দুর্বলতা, অথচ নিশি কোনোদিন আমিনকে। হ্যাঁ, আমি জানি। একবার বিয়ের কথা উঠেছিল, নিশি রাজি হয়নি। আমিন গতকাল আমাকে খুব ধরেছে, নিশিকেও বিয়ে করতে চায়, এমনকি আজ বললে কালই। আমি আর কিছু ভাবতে পারছি না নাজমুল। নিজের ছেলেরা তো আমার কোনো কথা শোনে না, তারা যার যার ব্যবসা নিয়েই ব্যস্ত। তোমরা জামাইরা মিলে যদি নিশির কোনো একটা ব্যবস্থা করে দিতে পারো। এখন প্রথম কথা হলো আগে নিশিকে বাড়িতে আনতে হবে। তেমন প্রয়োজন হলে কৌশল অবলম্বন করতে হবে, এনে তারপর যে করি হোক। নিশিকে রাজি করাতে পারবে তো? ও পরে সব ঠিক হয়ে যাবে, মেয়ে মানুষ তো। জোর করে বিয়ে দেবার পর প্রথম প্রথম 2-4 দিন একটু ঝক্কি ঝামেলা যায়, তারপর সব ঠিক হয়ে যায়। আর আমিনুলে সে ক্যাপাসিটি আছে। তুমি তো আবার বিদেশ চলে যাবে, ছুটি নিয়ে এসেছো। এরই মধ্যে যা হোক একটা ব্যবস্থা করে ফেলো। নিশি যে কি কষ্টে ও বাড়িতে আছে, দুশ্চিন্তা আমি ঘুমাতে পারি না। আমার প্রেশার আরো বেড়ে যাচ্ছে। বড় ভাই, এসো নিশি। শরীরটা ভালো নেই, তারপর অফিসে নানা ঝামেলা যাচ্ছে। হ্যাঁ, আজ কদিন ধরে তো দেখছি আপনার মনে হয় মনটাও ভালো নেই। ভালো আর থাকে কি করে? অসৎ কর্মচারীদের সঙ্গে চাকরি করতে গিয়ে পদে পদে সমস্যায় পড়তে হচ্ছে। অন্য একটা চাকরি পেলে এই চাকরিটা আমি ছেড়ে দিতাম। আমার কিছু টাকার দরকার ছিল, বই কিনতে যেতাম বিকেলে। ও, তাই কাল হলে হবে না? আজ একটু অসুবিধা। ঠিক আছে, কালকেই কিনবো। ইয়ে, তোমার মা তোমাকে হাত খরচার জন্য শুনলাম 1000 খানেক টাকা। মা যখনই এ বাড়িতে আসেন আমার জন্য টাকা নিয়ে আসেন, আমি রাখি না। পরের টাকা রাখবো কেন? তোমার এ বাড়িতে খুবই কষ্ট হচ্ছে নিশি। কত বড় ঘরের মেয়ে তুমি। না বড় ভাই, একটুও কষ্ট হচ্ছে না, আমি যাই। এসো। নিশিকে সেই টাকার কথা বললে না? কোন টাকা? ওই যে তৌহিদের ব্যাংকের, বিমার, অফিসের পাওনা। ও, তো সেই টাকা তো আমি নিশিকে নিয়ে তুলে সব ওর অ্যাকাউন্টে রেখে দিয়েছি। নিশি অবশ্যই আমাকে বলেছিল আমার অ্যাকাউন্টে রাখতে। কি এসব আবার কবে করলে? আমাকে তো কিছু বলনি। হ্যাঁ, সব কথা যে তোমাকে বলতেই হবে তার কি মানে আছে? ও, তাহলে তলে তলে তোমাদের এত দূর বুঝতে আর আমার কিছু বাকি নেই। ঝর্ণা,
কথাবার্তা একটু বুঝি শুনে বলো, বয়স তোর কম হলো না। বুঝেছি বুঝেছি, সবই বুঝেছি, তোমাকে আবার বুঝতে পারছিনি। ডেকেছো বড় ভাই? হ্যাঁ বস, কথা আছে। বলো। শোন, তৌহিদের পাওনা টাকাগুলো তুলে আমি নিশির অ্যাকাউন্টে রেখে দিয়েছি। হ্যাঁ জানি। নিশির খুব ইচ্ছে যে ওই টাকা দিয়ে তৌহিদের নামে একটা পাঠাগার মানে লাইব্রেরি করে। পাঠাগার? লাইব্রেরি? হ্যাঁ, নাম হবে তৌহিদ স্মৃতি গ্রন্থাগার। তাতে বই থাকবে, তৌহিদের একটা বড় ছবি টাঙানো থাকবে। তৌহিদ তো বই পড়তে খুব ভালোবাসতো, তাই। তাতে আমাদের কি লাভ হবে? বরং ওই টাকাগুলো যদি আমার ব্যবসার মধ্যে দিত তো বেশ ভালো প্রফিট আসতো। হ্যাঁ, ব্যবসা আর লাইব্রেরি কি এক কথা হলো? কি জানি, অত শত বুঝি না। যেখানে প্রফিট নেই সেখানে টাকা খাটাতে আমি রাজি নই। তা নিশির যখন এটাই ইচ্ছে, তখন আর অন্য কথা ভেবে লাভ কি? এই জন্য তুমি আমাকে না ডাকলেও পারতে। তোকে বুঝিয়ে কোনো লাভ হচ্ছে না রেজওয়ান, খালি তো বড় বড় মিষ্টির হাঁড়ি আর বড় বড় মাছ এনে এদের খাওয়াচ্ছিস, কাজ হচ্ছে কই? আমি যা যা বলি তা তো করতে পারিস না। কি করবো মাইজেপা, নিশি তো মোটে আমার কাছে গেছতেই যায় না। আরে যে করেই হোক ওকে তোর হাত করতেই হবে। জানিস ওর কত ভরি গয়না? বাপের বাড়ি থেকে পালিয়ে আসবার সময় ও গা ভরা গয়না নিয়ে এসেছিল। আরে আমি নিজে চোখে দেখেছি। গা ভরা গয়না? বল দেখি, তাহলে তো অনেক টাকা মাইজেপা। আমার জাল পিসির ব্যবসায় টাকাগুলো লাগালে কাজ হতো। আরে তাহলে আর বলছি কি, ঠিক মতো লাইন জমাতে পারলে ও মাছ তোর ছিপেই ধরা পড়বে। তাছাড়া ওটাকে নিচ্ছে কে বল? আমি তো অনেক মানে ভেরি ভেরি চেষ্টা করতেছি মাইজেপা, কিন্তু তুই ঘন ঘন এ বাড়িতে আসবি। আসবো? হ্যাঁ, আরে আমি তো আছি, ভয় কি? কিন্তু নিশি ভারী সাংঘাতিক, বড় ডেঞ্জারাস মাইয়ে। আরে তুই আগুনের কাছে মোম না গলে পারে? আরে রেজওয়ান যে, কখন এলে? এই তো একটু আগে দিল ভাই। বড় একটা রোহিত ফিশ নিয়ে আইছে, বেরি বেরি তেল, কায়ে বসবেন না। কিন্তু অত তেল কি পেটে সহ্য হবে বড় কুটুম? ও যুদ্ধে কি আমি হেরে যাব ডাক্তার চাচা? হারবি কেন মা, মনে সাহস রাখ। এই সমাজে একজন নারীর আত্মপ্রতিষ্ঠা যে কি কঠিন ব্যাপার। আমাদের দিন তো প্রায় শেষ। এই ঘুণে ধরা সমাজ পরিবর্তনের জন্য আমরা শুধু বড় বড় কথাই বলে গেলাম, কিছু করতে পারলাম না। এখন তোদের যুগ, তোরা এই সমাজ বদলে ফেল নিশি। আমি যে জন্য আপনার কাছে এসেছি, তৌহিদ স্মৃতি গ্রন্থাগারের প্ল্যানটা পাশ করিয়ে এনেছি। এবার ফাউন্ডেশনটা শুরু হবে। জায়গার জন্য কোনো অসুবিধে হয়নি। তৌহিদের রাজনৈতিক সহকর্মী ফরহাদ সাহেব বেশ কিছুটা জায়গা দান করেছে। তাহলে তো হয়েই গেল। আপনার কাছে এসেছি অনুদানের ব্যাপারে। ও, জেলা কাউন্সিল থেকে বার্ষিক একটা অনুদান পেলে আর কোনো সমস্যা থাকে না। সেটা তো পরের কথা, আগে ফাউন্ডেশনটা শেষ হোক। জেলা কাউন্সিলের অনুদানের ব্যাপারে আমি অবশ্যই চেষ্টা করব, মনে হয় অসুবিধা হবে না। ওখানে সবাই তো আমার জানাশোনা। দেখিস তোর স্বপ্ন সফল হবে মা। আমি জানি প্রতিদিনই এমন নিশুতি রাতে আমার কাছে আসো। বাতাসে আমি তোমার ভালোবাসার সংলাপ শুনতে পাই তৌহিদ। দূর থেকে তুমি আমাকে ডাকো, খোলা জানালায় নিশিগন্ধার গন্ধ ভেসে আসে। তুমি রজনীগন্ধা ভালোবাসতে, তোমার হাতে লাগানো সেই রজনীগন্ধা ঝাড়ে কত ফুল ফুটেছে। তুমি প্রতিদিনই রজনীগন্ধা তুলে আমার খোপায় পরিয়ে দিতে। স্মৃতি কি নিদারুণ। তুমি শখ করে আমার নাম রেখেছিলে নিশিগন্ধা। ও নামে আর কেউ ডাকে না, সে নাম শুধু তোমার।
তোমারই থাকবে। জানালার ওপাশে অন্ধকারে রজনীগন্ধার বনে মিশে আছো কেন? এসো, আমার কাছে এসো, এসো না। আমাকে তুমি এত কষ্ট দাও কেন তৌহিদ? কি করে সেই সব স্মৃতি ভুলি? ছাত্র রাজনীতি করতে গিয়ে তোমার সাথে আমার পরিচয়। তুমি তখন ইউনিভার্সিটির নামকরা ছাত্র নেতা। প্রথমে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে ভালোবাসা। সাধারণ মানুষের জন্য কি আন্তরিকতা তোমার! বঞ্চিত মানুষের জন্য ছিল প্রাণ ভরা দরদ। এই অবক্ষয়িত সমাজ কাঠামো পরিবর্তনের জন্য সংগ্রাম করেছ তুমি। শোষিতদের পক্ষে কথা বলেছ, প্রতিবাদ করেছ দুর্নীতি, জুলুম, অনাচারের। জেলের ভয়ে প্রতিবাদ থেকে পিছিয়ে আসনি কোনো দিনও। কি অগ্নিঝরা কণ্ঠস্বর! ইউনিভার্সিটি থেকে বেরোবার পর তুমি চাকরি পেলে। এর মধ্যে আব্বা আমার বিয়ে ঠিক করে ফেললেন। বিরাট বড়লোকের ঘরেই আমার বিয়ে হচ্ছে। সবার মুখে শুধু এই একই কথা। আমি তোমার কাছে কথায় আবদ্ধ ছিলাম তৌহিদ। আম্মাকে সব বললাম, কাজ হলো না। আমাকে সাজিয়ে গুছিয়ে ঢাকায় পাঠাচ্ছিল বিয়ে দিতে। এক বান্ধবীর সাথে দেখা করবার কথা বলে পালিয়ে এলাম। না, তুমি এভাবে পালিয়ে এসে ঠিক করোনি নিশি। এখন আমি আর অন্য কিছু ভাবতে পারছি না তৌহিদ। যা হোক একটা কিছু ব্যবস্থা করো। তুমি বরং ফিরে যাও নিশাত। এখন আর তা সম্ভব নয়। তুমি এত বড় কাপুরুষ আমি বুঝতেই পারিনি। তবুও কাজটা ভালো হলো না। অত ভাববার সময় নেই। ডাক্তার চাচার ওখানে চলো। চাচা সব জানেন, কোনো অসুবিধা হবে না। বিয়ের পর বেশ ভালোই কাটছিল। সেদিন তুমি অফিস থেকে এসে বললে, ব্যাগটা গুছিয়ে দাও তো নিশি। কোথায় যাবে? আজ সন্ধ্যায় পার্টির একটা জরুরি মিটিং, এখনই বেরোতে হবে। এখনই? দেরি হয়ে যাচ্ছে, বাসে অনেকটা পথ যেতে হবে। খাবে না? সময় নেই, তাড়াতাড়ি। আজ রাতেই ফিরে আসবো। সেই তোমার সাথে আমার শেষ কথা। অ্যাক্সিডেন্টটা সন্ধ্যার দিকেই হয়েছিল। আমি জানলাম পরদিন সকালে। তখন সব শেষ। সেবা ক্লিনিক থেকে তোমার ফুলে ঢাকার লাশ এলো। আমি খুব বিপদে পড়ে গেছি বড় ভাই। তো অসৎ পথে পা বাড়িয়েছিলে, বিপদ তো আসবেই। পুলিশ যে এতটা তৎপর হয়ে উঠবে ভাবতে পারিনি। মালগুলো ধরা পড়ে গেল। যে পার্টির কাছ থেকে টাকা নিয়ে মালগুলো এনেছিলাম তাদের তো টাকাগুলো ফেরত দিতে হবে বড় ভাই। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি অত টাকা কোথায় পাবো? তুই তো সবই জানিস। তা জানি। নিশি তো আসবার সময় বাপের বাড়ি থেকে অনেক গয়না এনেছিল। এই বিপদের সময় সেগুলো বন্ধক রেখে না হয়। না না না, আমি তা পারবো না। তাই বলে ও এমন বিপদের সময় একটু সাহায্য পাবে না? আমি পারবো না। ব্যাস, পারো তো তুমি গিয়ে নিশিকে বলো। ঠিক আছে, আমি নিশিকে ডেকে আনছি। ডেকেছেন বড় ভাই? হ্যাঁ, তোমার সেই গয়নাগুলো কোথায় নিশি? গয়না? অবাক হবার ভান করো না তো। আসবার সময় গায়ে তো অনেক গয়না ছিল। ওগুলো তো আমার বাপের বাড়ির। বাপের বাড়ির জিনিস আমি রাখবো কেন? দেখলে, তেজ দেখিয়ে চলে গেল। বললেই হতো ওগুলো দেব না। আজ না হোক কাল ওর দিতেই হবে বড় ভাবে। যাবে কোথায়? মাসুদ, তুমি কি নতুন করে কিছুই ভাবতে পারো না নিশি? না, পারি না আমিন ভাই।
সবাই কি সবকিছু পারে? ভেবে দেখো নিশি, আমার বিদেশের চাকরিটা বোধহয় হয়ে যাবে, তোমাকে আমি বিদেশে নিয়ে যাব। এদেশের মাটিতেই আমার স্বামীর সবকিছু মিশে আছে। আমার কাছে এ মাটি খুবই পবিত্র, বড় আশ্রয়। তুমি চাইলে না হয় এই দেশে একটা চাকরি নিয়ে নেব। আমার কথা তো আমি আপনাকে বলেই দিয়েছি। আমি তোমাকে ভালোবাসি নিশি। আমিন ভাই, আপনার ভালোবাসার সম্মান দিতে পারলাম না বলে আমি দুঃখিত। একটা মৃত মানুষকে নিয়ে এতটা কি ঠিক হচ্ছে নিশাদ? তুমি তো রক্ত মাংসের মানুষ, মানুষের পক্ষে অস্বাভাবিক কিছু নয়। সংযম ও রক্ত মানুষের পক্ষে অবাস্তব কিছু নয়। আমাকে ক্ষমা করুন আমিন ভাই, আমি পারবো না। আমি জানতাম নিশি ঝড় আসছে। গতবার দুর্নীতির জন্য অফিসের বড় সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, এ তারই প্রায়শ্চিত্ত। তাই বলে বিনা দোষে আপনাকে সাসপেন্ড করবে? দোষ? আরে দোষ সাজাতে ওদের কি কোনো অসুবিধে হয়? বড় সাহেবের চ্যানেলের লোক তো অফিসের সর্বত্র। না, অন্যায় আপনি কিছুতেই মেনে নিতে পারেন না। হ্যাঁ, বাপেরও বাপ আছে। হেড অফিসের বড় সাহেব আমাকে খুবই ভালো জানেন। কালই আমি ঢাকা যাচ্ছি, হেড অফিসে গিয়ে আমি সব জানাবো। হ্যাঁ, আপনি তাই যান। শেষ পর্যন্ত আমি জিতবো এই বিশ্বাস আমার আছে, কিন্তু আমি ভাবছি যে এখন সংসার চলবে কি করে। অনেক টাকার দরকার, দেনাও তো কম নেই। আমি দুটো টিউশনি পেয়েছি, সামনের মাস থেকে শুরু করব। এই সময় আমার গয়নাগুলো যদি থাকতো। সে গয়নাগুলো তো আপনার ছোট ভাই ডাক্তার চাচার মাধ্যমে আমার মাকে ফিরিয়ে দিয়েছিল পরের জিনিস বলে। নিশাত, আপনি? হ্যাঁ। আপনি এ ঘরে? এ কি করছেন? আমার তুমি অনেক দিন ফাঁকি দিয়ে শুনেছি, আজকে আমি তোমার সর্বনানে। শয়তান! কি হয়েছে নিশি? এ কি, রিজন এভাবে দৌড়ে পালালো কেন? কাঁদিস নে নিশি, শান্ত হ, আমি সব বুঝতে পেরেছি। ছি ছি বড় ভাবি, তোমার ভাই যা করলো তাতে তুমি পাড়ায় মুখ দেখাবে কেমন করে? অত মিথ্যে কথা বলো না মেজো বউ। আমার ভাইয়ের কি দোষ? নিশি তোকে ঘরে ডেকেছিল, তারপর তুমি এসে পড়লে। নিশি এখন নিজের দোষ ঢাকবার জন্য উল্টে আমার ভাইয়ের কানটা কেটে দিয়েছে। আমি থানায় যাব, বুঝলে? যাও যাও, তবে আমি নিজের চোখে যা দেখেছি ঠিক তাই সাক্ষী দেব। তা তো দেবেই। আর নিশি যে খারাপ এটা তোমার চোখে পড়ে না মেজো বউ? চোখে আমার সবই পড়ে বড় ভাবি। মুখ যেদিন খুলবো সেদিন কাউকে ছেড়ে কথা বলবো। কি কি বলবি? কি বলবি তুই বল? মারবে নাকি? তুমি এত নিচে নেমে গেছো? ছি, তোমার ভাইয়ের কাটা কান দেখছি তোমার কাটা চুল দিয়েই ঢাকতে হবে। তাড়াবো, আজই আমি তাড়াবো ওটাকে। চুল ধরে নিশিকে আমি এ বাড়ি থেকে বের করে দেবো। দাও না। এই যে, এই নিশি, তুই আজই এ বাড়ি থেকে বেরিয়ে যাবি, নইলে তোকেই আমি। কেন? আমি কি করেছি? বেহায়া, বেশরম বিধবা বেটি, স্বামী খেয়ে হয়নি না, আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছে শয়তানি। মুখ সামলে কথা বলো বড় ভাবি। সূচো মাচায় উঠলেও গা থেকে তার দুর্গন্ধ যায় না। চুপ! যাক, তবু আপনি আমাকে দেখতে এসেছেন দুলাভাই। হাসবাসবো করে আর আসা হয়নি। নিশি, জীবনে তুই কি যে পাগলামি করলি, মা বাবাকে ছেড়ে ওভাবে বিয়ে করলি, তা তো সুখী হতে পারলি না। একটা দুর্ঘটনা তোর জীবনের সব স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল। আপনি আর কতদিন দেশে আছেন? ছুটি তো ফুরিয়ে এলো, আর বেশি দিন নেই। আরে তোর আপা তোকে দেখতে চাই। তুই তো আর এই বাড়ি থেকে যাবি না, এমন জিদ ধরেছিস যে। যাব দুলাভাই, আমি যাব। তাহলে আজই চল,
গাড়ি তো সাথেই এনেছি। না, আজ না, বড় ভাই ঢাকা থেকে ফিরে আসুক তারপর। কি বললেন নাজমুল? নিশি ও বাড়ি থেকে আসতে রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হয়েছে আম্মা। তাহলে তুমি আর দেরি করো না বাবা, আমিনুলকে বলো নিশি ফিরে এলেই ওর সাথে আমি আমিনুলের বিয়ে দিয়ে দেব। দেখি কি করা যায়। আজই আমি নিশির ভাইদের বলবো সব জোগাড় যন্ত্র করতে, যাতে সময় না লাগে। আচ্ছা। আমি হেরে গেলাম, তুমি আমাকে ক্ষমা করো তৌহিদ। এ বাড়িতে আমার আর থাকা হলো না। যুদ্ধে আমি পরাজিত সৈনিক। বড় ভাবি যা শুরু করেছে, এ বাড়িতে থাকা আর সম্ভব না। বড় ভাইকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, অথচ তাকে আর আমাকে নিয়ে বড় ভাবে কি সব নোংরা কথা বলে বেড়াচ্ছে। এই জ্বলন্ত দোজক থেকে আমি মুক্তি চাই। এখানে কোনো সুস্থ মানুষ বাস করতে পারে না। পাড়ার লোকেরা এখন আমাকে দেখলে অন্যরকম ভাবে তাকায়, হাসে, নোংরা কথা বলে, কানাকানি করে। আমার পক্ষ হয়ে কথা বলতে গিয়ে গত রাতে মেজো ভাইয়ের কাছে মার খেয়েছে। এরপর আর এই বাড়িতে আমার থাকা চলে না। বড় ভাই ঢাকা থেকে আজও ফিরল না। কি করব? কদিন তো অপেক্ষা করলাম, এবার আমার এখান থেকে বিদায় নেবার পালা। তোমার স্মৃতিময় এই আশ্রয় থেকে আমাকে চলে যেতে হচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দিও তৌহিদ, ক্ষমা করে দিও। তোমার লাগানো ওই রজনীগন্ধা ঝাড় থেকে একটি ফুল নিয়েই আমি বিদায় নেব। ঝর্ণা, নিশি কোথায়? তা আমি কি জানি? জানো না মানে? আমি কদিনের জন্য ঢাকা গেছি, আর এর মধ্যে মেয়েটাকে তোমরা তাড়িয়েছ। আমরা তাড়াতে যাব কেন? দেখো গে কার সঙ্গে হয়তো। ঝর্ণা, বয়সকালের বিধবাকে বিশ্বাস কি, তার উপর ওই রকম সুন্দরী। ছি ঝর্ণা, তোমার মন এত ছোট। নিশিকে আমি ভালো করে চিনি। হ্যাঁ, তা তো চিনবেই, তবে তোমার চেনায় আর লোকজনের চেনায় তফাৎ আছে। লোকে কত কি বলা বলি করে, শুনে আমার মাথা নিচু হয়ে যায়। বহু অমানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এত ইতর আর দেখিনি। যাও আমার সামনে থেকে। যাচ্ছি। এরপর ওই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না ডাক্তার চাচা। আমিও তো মানুষ। তাই এসে ভালোই করেছিস মা, তোকে নিয়ে আমার বেশ একটা উদ্বেগ ছিল। আপনি আমাকে নিশ্চিন্ত একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিন চাচা। আপনার কাছে আমি কোনো দিন কোনো কিছু চাইব না। সেই তো সমস্যা নিশি, তোকে তো আর যেখানে সেখানে রাখা চলে না। এই মুহূর্তে কি করা যায়? আপাতত তোকে একটা দায়িত্ব দেওয়া যেতে পারে। সেবা ক্লিনিকটা আমি কিনেছি, ওর মালিক ডাক্তার রকিব ওটা বিক্রি করে দিয়ে পড়তে ভিয়েনা চলে গেছে। সেবা ক্লিনিক? সেবা ক্লিনিক? ওখানে তো তৌহিদ অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ, তৌহিদের জীবনের শেষ আশ্রয়। যাকে তুই বরং আপাতত কিছুদিন ওটা দেখাশোনা কর, সাথেই কোয়ার্টার আছে, থাকার অসুবিধা হবে না। তারপর দেখি তোর জন্য কি করা যায়। আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো, আর এক নতুন সংগ্রাম। আর আমি হার মানব না।
এই সেই সেবা ক্লিনিক যেখানে আমার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মৃত্যুর সময় হয়তো সে আমাকে নিবিড়ভাবে কাছে চেয়েছিল, তাই তো আমাকে এখানে আসতে হলো। ভালোই হলো। তৌহিদ মানুষকে ভালোবাসত। ভালোবাসার অমৃত পরশ দিয়ে সে মানুষের দুঃখ কষ্ট ভুলিয়ে দিত। তার প্রতি আমার এই অপরাজেয় ভালোবাসা আমি অসুস্থ মানুষের সেবা যত্নে নিবেদন করব। তাতে এই ভালোবাসা আরো মহৎ হয়ে উঠবে। এই তো আমার জীবনের সার্থকতা। ও বাড়ি থেকে আমি কিছুই আনিনি, এনেছি শুধু তৌহিদের বাঁধানো ছবিখানা আর তার হাতের লাগানো নিশিগন্ধার একটি গুচ্ছ। এই তো আমার জীবনের পরম সম্পদ। ও শখ করে আমাকে নিশিগন্ধা বলে ডাকত। নিশিগন্ধা নিজেকে নিবিড়ভাবে নিঃশেষ করে গন্ধ দিয়ে রাতের অন্ধকারকে ভরিয়ে রাখে। আমিও তেমনি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে অসুস্থ মানুষকে ভালো করে তুলব, তাদের মুখে হাসি ফোটাবো। তৌহিদের প্রতি আমার চিরন্তনী ভালোবাসাকে সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে অজস্র দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দেব। তৌহিদ মৃত্যুর সময় প্রিয়জনের স্পর্শ পায়নি, এমন মৃত্যু যেন আর কারো না হয়। কেন আমি তাদের প্রিয়জন হতে পারবো না? মৃত্যু পথযাত্রীর শেষ নিঃশ্বাসের সাথে মিশিয়ে দেব আমি মাটির পৃথিবীর নিশিগন্ধার অমৃত সৌরভ। এতক্ষণ নিশিগন্ধা নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজমুল, মোহাম্মদ আজিজুল হক, তৌহিদ, আলফাজউদ্দিন আহমেদ, আমিনুল, তৌফিকুল বাশার, মাসুদ, গোলাম রাব্বানী, মিস্টার চৌধুরী, ওবায়দুল হক সরকার, জাহিদুর, মাসুদ আলী খান, নাজমা, কাজী তামান্না, ঝর্ণা, রওশনারা মনি, মা, মাসুদা শরফুদ্দিন এবং নিশাতের চরিত্রে অভিনয় করেছেন আফরোজা বানু। সম্পাদনায় কাজী আলমগীর। নাটকটি প্রযোজনা করেছেন শফিউর রহমান।